স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় পানামার পতাকাবাহী এমভি নর্থ স্ট্রাইড নামের জাহাজ আজ রাতেই শুরু হবে খালাস। শিপিং এজেন্টরা বলছেন, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির অধীনে প্রথম জাহাজে 56,950 মেট্রিক টন রয়েছে গম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের কুতুবদিয়ার বহির্নোঙরে পানামার পতাকাবাহী গমবর্তী জাহাজ, এটিতে 34,170 মেট্রিক টন গম রয়েছে, যা সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের নমুনা সংগ্রহ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে বলে জানান খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের সরকারের সাথে আমেরিকার প্রায় 2,40,000 মেট্রিক টনের মতো চুক্তি হয়েছে। ইতিমধ্যে 56,950 মেট্রিক টন গম সহ একটি জাহাজ আমাদের বন্দরে, চট্টগ্রাম বন্দরে আছে। এগুলা যাচাই বাছাই হচ্ছে। শিপিং এজেন্টের কর্মকর্তারা বলছেন, আজ রাতে বহির্নোঙরে নোঙর করা জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে। জাহাজটি 60% বঙ্গোপসাগরের বহির্নোঙরে খালাস হবে, আর বাকি 40% গম নিয়ে যাওয়া হবে মংলা বন্দরে। আমাদের কাস্টম ফর্মালিটি শেষ হয়ে গেছে, শুধু পরীক্ষা রিপোর্টটা সেটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু লাইটার গুলা কুতুবদিয়া পৌঁছাতে হবে, কুতুবদিয়া পৌঁছার সাথে সাথে কাজ শুরু হবে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে $302 মার্কিন। মোট 2,20,000 টন গম আমদানি প্রস্তাব গত 23 জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন করে। না, এটা তো টোটাল এই চুক্তির মধ্যে 2,20,000 টন প্লাস মাইনাস 10%। তো 10% মানে 2,42,000 পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম। তো আমাদের এখন 60টা জাহাজে 2,40,000 টন আসতেছে। এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের US হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রো গ্রুপ ইন্টারন্যাশনালের কাছ থেকে G2G পদ্ধতিতে এই গম কেনা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। মিয়ানমার সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়াইকেং ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লম্বাবিল গ্রামের বাঘঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকে মিয়ানমারের ভেতরে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কয়েকশো রাউন্ড গুলি বিনিময় হয়। এর মধ্যে 2টি গুলি বাংলাদেশ সীমান্তে এসে পড়ে। গুলিতে আহত হন ছেনোয়ারা বেগম। অন্যদিকে আরেকটি গুলি স্থানীয় এক দোকানের টিনের ছাউনি ভেদ করে ভেতরে ঢোকে। এই আতঙ্কে সীমান্ত এলাকার বহু পরিবার শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। অর্থের প্রভাব, আধিপত্যের লড়াই আর গোষ্ঠীগত দ্বন্দ্ব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মারামারি যেন সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে। সর্বশেষ মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার বিরামপুর গ্রামে ঘটেছে এক মর্মান্তিক সংঘর্ষ। নিহত হয়েছেন এক বৃদ্ধ, আহত হয়েছেন অন্তত 50 জন। দর্শক, মাসুকৃতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রাম। শুক্রবার বিকেলে মৃত মায়ের মরদেহ দেখার সুযোগ না দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। সংঘর্ষে নিহত হন 65 বছর বয়সী নাসির উদ্দিন, আহত হন উভয় পক্ষের 50 জন। সংঘর্ষ চলাকালে 4টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। গুরুস্থানে খবর করার পর তারা হারন চেমের গোষ্ঠী থেকে লোক আইসা, তারা 4 জন আইসা লোক মানে লাশটা না বললে লয়ে গেছে গা। ছেলে শহীদুল হক গুলো করে আইনা ইয়ার মিজে উড়ানের মিজে বসায়া এই ভিতরে আগুন দিছে, যে হাতটার মিজে তাকে হাতটার মিজে আগুন দিছে। তোরা ফাল চুতনা লাল চুতনা তোরা মাড্ডে মারিতে ওই লোক ছাড়া এই লোকের লইয়া এই লোকের রাখকে মুখ তোরা মারি দিবে। এই লোক সার হয় তারা মারি তালাইছে। এটা নিয়ে আপনার একটা আবার সৃষ্টি সেখানে। স্থানীয়রা জানান, বিরামপুর গ্রামের মৃত হাসিম মিয়ার স্ত্রী মারা গেলে তার সন্তানদের মধ্যে দাফন নিয়ে মতবিরোধ হয়।
পরে গ্রামের প্রভাবশালীরা এই বিরোধকে লড়াইয়ে পরিণত করে। কয়েক ঘন্টায় দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গবাদি পশু লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পার্টিগুলি ছিল তাদের সবাইকে আমরা বলছি যে ভোগ করার জন্য পুলিশের আমাদের যে কিছু পার্টি মোবাইল বিল অন্য মোবাইল টিম আছে তার দিকে চলে আসছে। পাশাপাশি আমাদের আমি অবহিত করেছি আমাদের যৌথ বাহিনীর সদস্যরা আছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা সবাই একসাথে এসে পরিস্থিতি এখন আপাতত নিয়ন্ত্রণ করেছি। সমাজবিজ্ঞানীরা বলছেন এই সংঘর্ষগুলো শুধুই আইনি ব্যর্থতা নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। আদর্শ মূল্যবোধহীনতা, যেমন আমরা ধর্মীয় নৈতিকতা শিক্ষা বা আদর্শ শিক্ষার থেকে আমরা একটা সরে এসেছি। পারিবারিক বন্ধনের অনেকটা অভাব হয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে অনেকে প্রবাস থাকে, সন্তান সন্তানদের শহরে থাকে, একাকী জীবনযাপন, দাদা দাদি সাথে কোনো সম্পর্ক থাকে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে না। বছর খানেক আগেও লুডো খেলা নিয়ে সংঘর্ষে একই গ্রামে রক্ত ঝরেছিল। একের পর এক এমন নৃশংসতা, সমাজের সহনশীলতার জায়গাটা কোথায় হারিয়ে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মুখে মুখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে বেড়েছে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন বর্তমানে বন্দর নগরীতে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও সাধারণ ভাইরাস এই 3 জ্বরের প্রকোপ রয়েছে। প্রায় প্রতিটি এলাকায় রয়েছে জ্বরের রোগী। তারা জানান ডেঙ্গুর ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ বেশি খেলে ঝুঁকি তৈরি হয়, তাই জ্বর হলে নিজে নিজে ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন। আকরাম, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং ডাক্তারের সাথে নিশ্চয়ই কথা হয়েছেন, তারা কি বলছেন? ধন্যবাদ সোহাগ। আসলে চলতি বছরে আমরা যেই বিষয়টা দেখতে পেয়েছি, চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে আসলে আক্রান্তের হার কিন্তু ওঠানামা করছে। আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, গতকালকে এবং আজকের পরিসংখ্যানটা যদি জানাতে চাই, সেটি হচ্ছে গতকালকে আমরা যেখানে ডেঙ্গু 24 জন ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দেখতে পেয়েছি, সেখানে আজকে কিন্তু 41 জনে ঠেকেছে। অন্যদিকে আমরা যেটা গতকালকে যে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা ছিল 1 জন, আজকে কিন্তু 7 জনে। ঠিক এইভাবে উঠানামা করছে ডেঙ্গু আক্রান্ত এবং চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তবে গত বছরের চেয়ে কম থাকলেও এবছরে কিন্তু আক্রান্ত কমছে বা আক্রান্ত কমছে এটা বলা যাচ্ছে না। আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই, গত বছর কিন্তু চিকুনগুনিয়া ছিল না, এই বছর কিন্তু চিকুনগুনিয়ার প্রকোপটা অনেক বেশি, যার কারণে চলতি বছরে আমরা চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যার পরিসংখ্যান যদি জানাতে চাই, সেটি হচ্ছে প্রায় 3,500-এরও বেশি চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। অন্যদিকে 3,000-এরও বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এইভাবে আক্রান্ত, আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে বর্তমান যেভাবে যেই চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা বলছেন আসলে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য নগরবাসী এবং আক্রান্তদেরকে পরামর্শ দিয়েছেন। আসলে চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। সোহাগ। আকরাম, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে মাশরুম চাষাবাদে সফল হয়েছেন এক পাহাড়ি নারী উদ্যোক্তা বুয়েলি চিং চৌধুরী। সদর উপজেলার পানখায়া পাড়া গ্রামে 20 শতক জমির উপর গড়ে তোলেন মাশরুম চাষ। বছর 3 আগে প্রশিক্ষণ নিয়ে 3 লাখ টাকা ব্যয়ে এই চাষাবাদ শুরু করলেও এখন বড় আকারের মাশরুম চাষ করছে। পাইকারি ব্যাপারীরা 450 টাকা দরে কিনে নিয়ে যায় এই মাশরুম। প্রতিদিন 10 থেকে 20 কেজি মাশরুম বিক্রি করেন এই নারী উদ্যোক্তা। ফেনীর বিভিন্ন পরিত্যক্ত স্থান ও পতিত জমিতে পেয়ারা চাষে সফলতা পেয়েছেন উদ্যোক্তারা। 12 মাসে এই ফলের চাহিদা ও দাম ভালো থাকায় তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে এই জেলায় চলতি মৌসুমে অন্তত 8 কোটি টাকা পেয়ারা বিক্রির সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ ইয়াসিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় ঘরের আঙিনা ও আশেপাশের খালি জায়গায় শোভা পেত পেয়ারা গাছ। সেই পেয়ারায় এখন হয়ে উঠেছে ফেনীর উদ্যোক্তাদের আশীর্বাদ।
বিস্তীর্ণ পতিত জমিতে বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে পেয়ারা গাছ। জানা যায় 2015 সালে কয়েকজন উদ্যোক্তা স্বল্প পরিসরে পেয়ারার আবাদ শুরু করেন। এতে ভালো ফলন পাওয়ায় ক্রমান্বয়ে বাণিজ্যিক আকারে পেয়ারা আবাদ বাড়তে থাকে। 2020 সালে জেলায় 117 হেক্টর জমিতে আবাদ হয়, ফলন হয় 1300 টন। বর্তমানে অন্তত 2000 টন ফলন পাওয়ার আশা করছেন। এসব পেয়ারা হাত বদল হয়ে জেলার চাহিদা পূরণ করে চলে যাচ্ছে আশেপাশের জেলায়ও। পেয়ারা প্রতিদিন সকালে প্রায় 200 থেকে 250 কেজি পাইকারি টাউনে যায়। আর এমনি আমাদের কাস্টমার যারা আছে ওরা শহর থেকে ডাইরেক্ট সরাসরি বাগানে চলে আসে পেয়ারা নেওয়ার জন্য। এই বাগান বর্তমানে মোটামুটি প্রায় 10 একর জায়গা আছে, তার মধ্যে 4 থেকে 5 একর জায়গার মধ্যে আমরা পেয়ারা চাষ করছি। পেয়ারার মধ্যে মোটামুটি ভালো একটা সফলতা পাচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ পেয়ারার মধ্যে রোগবালাই কম হয়, পরিচর্যা কম হয় এবং ফলনটা ভালো আসে। পেয়ারা চাষাবাদে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। যারা পেয়ারা আবাদ করেছে তাদেরকে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া কেউ যদি নতুন করে আগ্রহ প্রকাশ করে যে ওনারা পেয়ারার বাগান করবে, আমরা পরামর্শ এবং আমাদের সাধ্যমতো আমাদের উপকরণ দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করতে পারবো। পুষ্টিগুণ, স্বাদ ও ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে জেলায় পেয়ারা আবাদের পরিমাণ দাঁড়িয়ে আছে 180 হেক্টরে, যা থেকে অন্তত 2000 টন ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় রাউজান থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের স্বজনরা। এই ঘটনায় সন্ত্রাসী রায়হানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। বখতিয়ার ফকির নামে এক যুবদল কর্মী আলমকে হত্যার পরিকল্পনা করেছে বলে ধারণা পুলিশের। আর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী আলমগীরকে গুলি করে হত্যার একদিন পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বজনরা জানিয়েছেন, পাশের গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন আলম। এ সময় কায়কোবাদ জামে মসজিদের কবরস্থানে লুকিয়ে থাকা 8 জন অস্ত্রধারী আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অস্ত্রধারীরা তাকে হত্যার পর রাঙামাটির সড়ক দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে যান। ঘর থেকে আমার স্বামী বের হয় না, মানুষের একটা বিচার আসলে বিচারের জন্য নিজের বাবাটার টাকা দিয়ে বিচার করে, কারো কাছ থেকে 1 টাকা নেয় না। অনেক কষ্ট ছিলাম আমারে। নিহত আলমগীরের শরীরে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের সাথে সন্ত্রাসী রায়হানের সংশ্লিষ্টতা থাকতে পারে। এক ব্যক্তির সাথে মুঠোফোনে আলমের কথোপকথনের একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেও সন্ত্রাসী রায়হানকে নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে আলমগীরকে। এছাড়াও বখতিয়ার ফকির নামে এক ব্যক্তির নামও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার আমাদের নজর আসা মাত্রই কারা জড়িত, কি করেছে, কোথায় করেছে, এই তথ্যপত্র বিশ্লেষণ এবং কারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। আলমগীরের সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।